প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত টক শো ওয়েসিস এই সময়। সঙ্গে আছি আমি এস এম আকাশ। আজ আমরা মূলত জঙ্গি ইস্যু নিয়ে আলোচনা করব। বাংলাদেশে জঙ্গির বিস্তার কতটা ঘটেছে, আদৌ বিস্তার ঘটেছে কিনা, আর আইএস এর কথা যেটা বলা হচ্ছে সেটা আর বিষয়ে কি অবস্থা, আমরা কোন অবস্থায় আছি সেটা নিয়ে যেমন আলোচনা করব, এবং এর থেকে রেহাই পেতে হলে আমাদের কি করা উচিত সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয়গুলো আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। আমাদের সাথে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, নিরাপত্তা বিশ্লেষক, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর সিনহা এম এস সাইদ, চেয়ারম্যান লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে ৮ বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার পরে জঙ্গি ইস্যুটা বেশ আবার সামনে এসেছে। আজকে আপনি দেখেছেন যে পত্রপত্রিকায়, অধিকাংশ পত্রিকায় এটা প্রধান শিরোনাম করেছে। তা আমাদের যে বাংলাদেশে এখন যে অবস্থা, বাংলাদেশে কি জঙ্গির বিস্তার অনেকটা ঘটেছে বলে মনে করেন? আর বিস্তার যদি ঘটে থাকে সেটার কারণ কি? দেখুন, সিঙ্গাপুরে এর আগেও কিন্তু ২৬ জনের কথা বলা হয়েছিল। ২৬ জনকে সন্দেহজনকভাবে ধরা হয়েছিল এবং সিঙ্গাপুর থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছিল। আজকেই পত্রিকা দেখলাম যে তাদের মধ্যে ৫ জনকে মাত্র গতকালকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে ৭ দিন রিমান্ডে নিয়েছে। আজকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে। আজকের পত্রিকা যেটা দেখলাম আর কি, ইলেকট্রনিক পত্রিকা দেখলাম এটা। এই ৫ জন কোথায় ছিল এতদিন, এটা কিন্তু কোনো বিস্তারিত নাই। হয় তারা পুলিশের কাছে ছিল, এখন হয়তো শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, হোয়াট এভার ইট ইজ। এবং এদের বিস্তারিত কিন্তু কিছু বলা হচ্ছে না। বলা হচ্ছে জঙ্গি সন্দেহে এদেরকে ধরা হচ্ছে। আমি একটু ডট কথা বলে যাচ্ছি। ৮ জন এখন যে সিঙ্গাপুরের পত্রপত্রিকায়, মিডিয়াতে যেভাবে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেভাবে ফোকাস হয়েছে, তাতে বলা হচ্ছে যে এরা আল কায়দার আইএস সম্পৃক্ত। এবং এদের একটা অর্গানাইজেশনের কথা বললো, আমরা ভুলে যাচ্ছি কোথাও লেখা ছিল, একটা অর্গানাইজেশন হুইচ মিনস দ্যাট ইসলামে কোনো ফিরকা নেই। ফিরকার একটা বিষয়। তো ইসলামের কোনো ফিরকা নেই, ইসলামে একটাই ফিরকা, এবং যেটা আইএস এবং ইদানিং আল কায়দার আইডিওলজি। তারা অন্য কোনো ফিরকা মানতে যাচ্ছে না। আইডিওলজিতে বলে যে ইট ইজ অনলি পিউরিটান ইসলাম, যেটা ইংরেজিতে বলা হয় পিউরিটান ইসলাম, মানে খলিফায়ে রাশিদিনের সময় যে ইসলামটা ছিল, যেটাকে আমরা খুব সহজ ভাষায় সালাফিজমের কথা জানি, ওইটাই তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে অ্যাজ আইডিওলজি। এখন এই বাংলাদেশি ৮ জন এবং আগের ২৬ জন, সেখান থেকে এই ৫ জন, তার মানে বাংলাদেশি কিছু লোক ভেতরে এবং বাহিরে কাউকে না কাউকে তারা উদ্বুদ্ধ হচ্ছে। হয় আইএস দ্বারা উদ্বুদ্ধ হচ্ছে, অথবা আল কায়দা দ্বারা উদ্বুদ্ধ হচ্ছে। কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে কীভাবে? অন দ্যাট আইডিওলজি। এবং তারাও মনে করে যে বাংলাদেশে এখন যে অবস্থা আছে, বাংলাদেশের পিউরিটান ইসলামের কোনো জায়গা এখানে দেখছে না তারা, দেয়ার কনসার্ন। সো এখানে পিউরিটান ইসলামের ব্যবস্থা করতে হবে। এখন এটা হয়তো সুদূর প্রসারী মনে হতে পারে, এটা অ্যাবসলিউট অবাস্তব জিনিস মনে হতে পারে, যা কিছু মনে করেন, কিছু লোকের ভিতরে এই বিলিফটা ঢুকেছে। তো সেই অবস্থা যদি আমরা দেখি, তাহলে আপনি ২০০৫ সালের পরে যে একটা ভ্যাকিউম পিরিয়ড ছিল, তারপরে যে বিশ্বে যে ধরনের আপনার জঙ্গিবাদ, আমরা বাংলা যেটাকে বলি, এটার মানে উত্থান হচ্ছে পোস্ট ওসামা বিন লাদেন অ্যান্ড বাগদাদি, এই দুটো যদি আপনি অ্যানালাইসিস করেন, আমি জানি না কতখানি সময় আছে, দুটো যদি অ্যানালাইসিস করেন, তাহলে দের ইজ এ কম্পিটিশন বিটুইন টু। কারণ আল কায়দা, অনেকে মনে করছে আল কায়দা ইজ ডেড, কিন্তু আল কায়দা বেঁচে থাকার জন্য তারা এই আইডিওলজি ধারণ করে একটা কম্পিটিশনে আছে। তারা বলছে যে আমরা এখন সাউথ এশিয়াতে আল কায়দা ইন ইন্ডিয়া অর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আইএস কিন্তু এরকম কোনো সাবকন্টিনেন্টের কথা বলেনি। আইএসের দাবিকে 14th ইস্যুতে তারা বলছে যে বাংলাদেশ, আইন যে বাংলাদেশ আগামী আইএসের ঘাঁটি হবে, যেখান থেকে তারা এটাকে কার্যক্রম করবে বোথ সাইড। তাহলে আমরা কি কোথায় আছি? আমরা একটা ঝুঁকির মধ্যে আছি।
এবং তার কিছু কিছু নিদর্শন যেটা দেখা যাচ্ছে যে প্যাটার্ন, যে এই কতগুলো মার্ডার হলো লাস্ট আপনার এই কলাবাগানে, এবং তারও হ্যাঁ জোড়াখন এবং তারও পরে একজন হিন্দু দর্জি, তার যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন যে কেন তাকে হত্যা করা হলো, তার কিন্তু একটা রিজনস আছে। এইখানে কলাবাগানে কেন হত্যা করা হলো তার একটা রিজনস আছে। কাজে আপনি যদি এই প্যাটার্নগুলো দেখেন এবং যদি তাদের আইডিওলজিতে প্যাটার্নে দেখেন যে তারা কাদের কাদের টার্গেট করবে বলেছে, আমার কাছে টোটাল লেখা আছে, হয়তো পরবর্তীবার যে আমি পড়ে শোনাতে পারি। দিস উইল বি ভেরি ইন্টারেস্টিং। কারণ এগুলো না জানা থাকলে আমরা কি অবস্থায় আছি, কতখানি ঝুঁকির মধ্যে আছি, এটা নিরূপণ করা অন্তত আমাদের পক্ষে, অন্তত আমার পক্ষে ওপেন সোর্স থেকে পাওয়া ভেরি ডিফিকাল্ট। আমার কাছে কোনো গোপনীয় তথ্য নেই যে কারেক্ট অর কারেক্ট না এটা বলতে পারবো। আপনার কাছে আবার আসবো ওইগুলো শোনার জন্য। সিনা এম এ সাইদ, আপনি কি মনে করেন যে স্যার যেমন বলেছেন যে আমরা ঝুঁকির মধ্যে আছি, বিশেষ করে আইএস এর যে তাদের যে 14th স্টেটমেন্ট সেটা এবং আল কায়দার যে ঘোষণা সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয়, আপনার রিডিং কি বলে? সাখাওয়াত ভাই যে কথাগুলি বললেন আমি অত্যন্ত গভীর মানসিকতার বক্তব্য আমি ধারণ করার চেষ্টা করছিলাম। প্রসঙ্গটা হচ্ছে আইএসকে নিয়ে, আল কায়দাকে নিয়ে। এখন অনেকেই মনে করছেন বাংলাদেশ তার ফার্টাইল এরিয়া, আমি সেটা মনে করছি না। যে কারণে আইএসের জন্ম হয়েছে, যে কায়দায় আল কায়দার জন্ম হয়েছে, সে কারণগুলি বাংলাদেশে কিন্তু নেই। দুইটা ভিন্ন প্রেক্ষাপটে সেটা জন্ম হয়েছে। এখন দেখেন আইএসকে অনেক কথা বলে, কিছু হলেই অনেকেই বলে যে আইএস এখানে এসে গেছে, সে গেছে, বিভিন্ন ওয়েবসাইটে ভুয়া তথ্য দেওয়া হচ্ছে। আমরা এটাও দেখেছি বিভিন্ন ইন্টারন্যাশনাল যে টেলিভিশন চ্যানেলগুলো আছে সেখানে সিরিয়াল দেখতেছি সমানে গুলি করে মারা হচ্ছে। পরে আবার বলা হচ্ছে এই ছবিগুলো কি কনকশন, মোটিভেশন। তো বিভিন্নভাবে বিপদটা হচ্ছে ইসলামের। কিন্তু এটা সোজা কথা, ইসলামকে নিয়ে যতটুকু খেলা হচ্ছে, আমি বলবো না যে বিভ্রান্তি নেই, বিভ্রান্তি থাকতেই পারে। কারণ সঠিক ইসলাম কি জিনিস সেই ব্যাখ্যাটা যেমন এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবীরা জানে না, আবার সঠিক ইসলাম কি জিনিস এক শ্রেণীর যারা নাকি উন্মাদনায় ভোগে তারাও বোঝে না। কিন্তু ইসলামকে ইসলামের জায়গায় না রেখে এই যে ডিরেল করা হয়েছে, সমস্যা কিন্তু এখান থেকে এসেছে। আজকে আল কায়দাকে যখন আমরা বলি সমালোচনা করছি, আল কায়দা কেন জন্ম হয়েছিল, কি করেছিল, আল কায়দা কিন্তু একটা মতবাদ রেখে আরেকটা মতবাদকে মানে প্রতিরোধ করতে গিয়েছিল। সেখানে ছিল আমেরিকা, বিপরীতে ছিল রাশিয়া। রাশিয়া চলে গেল, আল কায়দা তো যায়নি। কারণ দেখা যায় যখন কাউকে তৈরি করা হয় তারা কিন্তু তখন সে জেহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়। তো এই যে জেহাদি চেতনার কথা বলা হয়, কিছু হলে বলে জেহাদি বুক। যদি জেহাদি বুকই বলেন তো কোরআনের চেয়ে বড় জেহাদি বুক তো নেই পৃথিবীতে। তাহলে কোরআনকে আমরা পড়বো না, কোরআনকে দেখবো না, কোরআন শরীফ যদি বাসায় থাকে তাহলে জেহাদি হয়ে গেলাম? নো। প্রশ্ন হচ্ছে ধর্মকে না বুঝে ধর্ম সম্পর্কে যে সমস্ত লিপ্টে চতুর্দিকে বিলানো হচ্ছে, এটা কে করতেছে? এটা দুটা জিনিস কিন্তু স্পষ্ট করতে হবে। হয়তোবা কিছু কিছু ব্যক্তি বিভ্রান্ত হয়েছে, অথবা ইসলামকে বিভ্রান্ত করার জন্য সচেতনের সজ্ঞানে কোথাও থেকে ফান্ড তৈরি করে এগুলো ছড়ানো হচ্ছে। এই প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে আসুন। পুলিশের আইজি শহীদুল হক সাহেব আজকে দেখলাম বিরাট বিবৃতি দিয়েছেন তিনি প্রেস কনফারেন্সে। তিনি বলেছেন ঘটনা দেখে মনে হচ্ছে এখানে এগুলো আইএসএ কর্মকাণ্ড নয়, আনসারুল্লাহ বাংলা টিমের এই ধরনের ঘটনা ঘটায়। তারা তাদের গবেষণা, তাদের তদন্ত করে বলছে যে অতীতের সাথে আমরা লিঙ্ক পাচ্ছি যে এইভাবে হয়েছে। তা এখন জেএমবির কথা বলা হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে জেএমবি একেবারে শেষ হয়ে যায়নি। যদি আমরা পুলিশের আইজি সাহেবের বক্তব্য ধরে নিই, এবং আনসারুল্লাহ টিমও ধ্বংস হয়ে যায়নি। তিনি বলেছেন তার সার্থকতার কথা বলেছেন যে 37টি ঘটনার মধ্যে 34টা আমরা ডিটেক্ট করেছি। এনে পুলিশের সামর্থ্য নিয়ে কথা উঠেছিল বলেছেন। এগুলো নিয়ে বিতর্ক নাই, কিন্তু আমরা বলছি যে এই সমস্ত ঘটনা কেন ঘটছে, কেন ঘটতে হবে, পিছনে কারা আছে, কি আছে, এগুলি তদন্ত দায়িত্ব কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা সংরক্ষণের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এখন যদি এগুলো আমাদের নাগরিকদের কাছে যদি স্পষ্ট করা না হয়, তাহলে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রের জীবন কিন্তু তটস্থ হয়ে যাবে। যে সমস্ত হিট লিস্টের কথা বলা হচ্ছে, এখানে বিভিন্নভাবে আসতেছে, নাম আসতেছে, কথা বলতেছে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজবিদ, আমরা কি একের পর জীবন হারাবো? যেমন ধরেন অনেকে ব্যক্তিগত কারণে কিন্তু খুন হচ্ছে, ব্যবসায়িক কারণ হচ্ছে, ধর্মীয় কারণে হচ্ছে, বিভিন্ন কারণে তো শেষ নেই কোনো। এখন সবগুলি কারণ যদি আমরা ঘুরে ফিরে একটা জায়গায় সীমাবদ্ধ করি যেটা এই জন্যই হচ্ছে, এটা কিন্তু ঠিক হবে না। আমি দাবি করব, এবং আমার মনে হচ্ছে যে সিঙ্গাপুরের যে ঘটনাটা সাম্প্রতিককালে আমাদের সামনে এসেছে, এটা সিঙ্গাপুরের নিয়ে এটাকে তাৎক্ষণিকভাবে কোনো অতি আবেগ না দেখিয়ে, কোনো রিয়াকশন না দেখিয়ে
এটাকে খুব সুস্থ মাথায় তদন্ত করে বের করতে হবে। যেমন আজকে পেপারে দেখলাম যে কিছু কিছু ইন্টারন্যাশনাল গোয়েন্দা সংস্থা তারা চেষ্টা করতেছে বাংলাদেশে প্রমাণ করতে এখানে আইএস আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আপনার কাছে আবার আসবো। এই প্রসঙ্গে আমার আলাদা প্রশ্ন আছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি যে ওটা বললেন যে উনি মনে করেন না যে এটা আইএস এর এখানে তৈরি হওয়ার মতো কারণ আছে, সেটা আপনি মনে করেন কিনা, বা এর কোনো বৈশ্বিক যে আইএস এর যে একটা মতবাদ আইএস যেটা বলছে এবং তাদের স্টেটমেন্ট আপনি যেমনটা উল্লেখ করেছেন এবং আপনি যেগুলো বলতে চাচ্ছিলেন যে আমাদের এখানকার যে পরিবেশ সেটা আসলে জঙ্গিবাদ তৈরি করার মতো পরিবেশ আছে কিনা, বা কোন কোন কারণে আসলে জঙ্গিবাদ তৈরি হয়। যেমন আমরা অনেক সময় দেখছি, এর আগে আমরা দেখতাম যে যারা অশিক্ষিত, লেখাপড়া জানে না, ধর্মান্ধ, মানে তারা অনেক সময় এটার পেছনে যায়, কিন্তু আমরা এখন তো দেখছি যে ইউনিভার্সিটির বিলিয়ন স্টুডেন্টও এর মধ্যে জড়িয়ে পড়ছে। দেখুন, আমি সিনহা সাহেব যেটা বললেন এটা ওনার মতামত, আমি ওনার মতামতকে খণ্ডিত করতে চাচ্ছি না। আমি আমার মতামত, আমার স্টাডি দিচ্ছি, এবং এটা আমি আজকে বলছি না, আপনারা নিশ্চয়ই জানেন আজকে 2 বছর 3 বছর আগের থেকে বলেছে। বাংলাদেশে একটি সংকট আছে, সেই সংকটটির নাম হচ্ছে পলিটিক্যাল সংকট। যখন একটা পলিটিক্যাল সংকট থাকে একটা দেশে, এবং একটা পলিটিক্যাল সংকট ঠিক না, এটা একটা পলিটিক্যাল সংঘাত, দুটি বড় দল বা বড় গ্রুপের ভিতরে প্রতিনিয়ত যে ধরনের আমরা অবস্থান দেখছি, তাতে যে ভ্যাকিউম তৈরি হয়, সেই ভ্যাকিউমের ভিতরে এক্সট্রা ট্র্যাডিশনাল ফোর্সেসও জায়গা পায়। এবং এটা আমার কথা না, আমি খুব বিরাট এক্সপার্ট না, এটা হচ্ছে একটা প্রাপ্ত তথ্য। যতগুলো রাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটেছে, আপনি দেখবেন যে একটা পলিটিক্যাল টার্মোয়েলের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। দ্বিতীয় জিনিস যেটা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমি বিবিসি ওয়ার্ল্ডকে বলেছি, এখানে কোনো আইএসের ফ্ল্যাগ নেই, বা এখানে আল কায়দার কোনো ফ্ল্যাগ নেই, যেরকম আমরা সিরিয়াতে বা অন্য জায়গায় আইএসের ফ্ল্যাগ দেখি। বাট মাওয়িস্ট যে আইডিওলজি কোনো চাইনিজ এসে তো এখানে দেয়নি। আইডিওলজি আপনি ধারণ করেছেন, কমিউনিস্ট আইডিওলজি আপনি ধারণ করেছেন, সোশ্যালিস্ট আইডিওলজি আপনি ধারণ করেছেন। এই যে যারা এই কাজগুলো করছে, তারা একটা আইডিওলজি ধারণ করছে, যেই কারণে আমি বলছি যে আইডিওলজিক্যালি দে আর মোটিভেটেড। এখানে আইএসের কোনো ঝান্ডা এখন পর্যন্ত দেখা যায়নি। আর দ্বিতীয় জিনিস যেটা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, ওটা হচ্ছে হোমগ্রোন আর নো হোমগ্রোন। জঙ্গি, এটা হোমগ্রোনের কোনো ব্যাপার নেই। আপনি হোমগ্রোন যখন হোমগ্রোন বা অ্যাব্রড গ্রোন, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনার এখানে একটা হোমগ্রোন আছে, আইজি বলেছেন আনসারুল্লাহ বাংলা টিম, ইন ব্র্যাকেট আনসারুল ইসলাম, পত্রিকায় আমি যেটা পড়েছি। আমি আবার বলেন যে ওপেন সোর্স, ব্যাকগ্রাউন্ড চেক করেন আনসারুল ইসলাম। আনসারুল ইসলাম 2000 কবে ইরাকে অ্যাটাক করার আগে আনসারুল ইসলাম জন্মগ্রহণ করেছিল সেখানে, অফশুট অফ আল কায়দা। এবং আমি আপনাকে মনে করাই, যখন ইরাক আক্রমণ করবে, বুশকে এবং সিআইএ যে তথ্যটা দিয়েছিল যে আনসারুল ইসলামের সাথে সাদ্দাম হোসেনের যোগাযোগ আছে, এবং এই যোগাযোগের কানেকশন তারা বলছে তার সাথে আল কায়দার যোগাযোগ আছে। আপনার মনে আছে যে দ্যাট ওয়াজ ওয়ান অফ দি কি বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এই আনসারুল ইসলাম আইএস হওয়ার পরে 2 ভাগ হয়ে যায়। একটা চলে যায় আইএসের সাথে যোগ দিয়ে, ওরা বিলীন হয়ে যায় আইএসের মধ্যে। আর আনসারুল ইসলামের আরেকটি যে অংশ, এটা আল কায়দার সাথে জড়িত হয়ে যায়। এই আনসারুল ইসলাম শুধু বাংলাদেশে না, এই পার্টটা আরো 2 মিনিট আছে সময়, এই পার্টটার জন্য 2 মিনিটে যদি এই পার্টটা শেষ করেন আমরা আরো আলোচনা করব। যাই হোক, আমি কুইকলি যেটা বলছি, এখানে একটা আইডিওলজিক্যাল প্যাটার্ন আমি দেখছি, এবং আমার মনে হয় যে আমার মতো যারা ওপেন তথ্য দেখেন, আইডিওলজিক্যাল প্যাটার্ন আছে। কেন আইডিওলজিক্যাল প্যাটার্ন আছে? প্রত্যেকটা তো একটা ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্কের ভিতরে আপনি সেই আইডিওলজিক্যাল প্যাটার্নগুলো করেন। আইএসের যে আইডিওলজি, তার ভিতরে হচ্ছে সুফিজম, পীরিজম, শিয়া, আহমদিয়া, দে আর নট পিউরিটান ইসলাম। এর বাইরে আছে ক্রুসেডার্স, মানে ওয়েস্টার্ন কান্ট্রি যারা ওখানে যুদ্ধ আছে, দ্য ক্রুসেডার্স, ইনফিডেলস, এবং পলিটিক্যাল পার্টিজ, ইসলামের নামধারী পলিটিক্যাল পার্টিজ যারা ডেমোক্রেসির কথা বলে,
তারা মুনাফেক। এবং আইএসের ক্লেম হচ্ছে যে গ্রাসরুট লেভেলে জামাত ইসলামের অনেকে তাদের সাথে জয়েন করছে। দে আর এগেনস্ট জামাত ইসলামী, দে আর এগেনস্ট ইকওয়ান, পরিষ্কার বলেছে ইকওয়ান। তো এখন এই জিনিসগুলো আপনি এই প্যাটার্নটা আপনি ফিট ইন করেন, যে লোকগুলো এগুলো করছে এর টার্গেটগুলো আপনি দেখেন। শিয়া মসজিদে হামলা হয়েছে বা ইমামবাড়ায়, যেটা 400 বছরে বাংলাদেশে কখনো হয়নি। আহমেদিয়াদের উপরে হামলা হয়েছে। আপনার ক্রুসেডার বলে কিছু বিদেশি কয়েকজনকে মেরেছে। এইখানে যে দুটো হামলা হয়েছে, রিজনস আপনি ভালো করে জানেন। তারপরে দর্জিকে মারা হয়েছে, পুরোহিতদের উপরে হামলা করা হয়েছে এবং খ্রিশ্চান ধর্মযাজকদের উপরে হামলা করা হয়েছে। সি দ্য প্যাটার্ন। এখন এটা আল কায়দা না আইএস? আনসারুল্লাহ বাংলা টিম যখন বলে আমরা করেছি, তখন আল কায়দা বলে উই আর রেসপন্সিবল। হ্যাঁ, আপনি আরেকটা জিনিস চিন্তা করে দেখবেন, যখন আইএস ক্লেম করে বা সাইট থেকে যখন আইএসের ক্লেম করা হয়, তখন কিন্তু আল কায়দা ক্লেম করে না। আবার আল কায়দা যখন ক্লেম করে এটা আমরা করেছি, তখন কিন্তু আইএস কোনো ক্লেম করে না। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু। তার মানে হচ্ছে যে একটা কম্পিটিশন ইন বাংলাদেশ নয়, আপনি বাংলাদেশকে আইসোলেটে দেখবেন না। 600 মিলিয়ন মুসলিমস যারা এই সাবকন্টিনেন্টে বাস করছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এবং এটা একটা উর্বর ক্ষেত্র ফর রিক্রুটমেন্ট। এটা মনে রাখতে হবে, রিক্রুটমেন্ট। মাত্র কয়েকদিন আগে অ্যাকর্ডিং টু তাবেক একটা বাংলাদেশি একটা ছেলে যার নাম হচ্ছে জন্দাল ইবনে বাঙ্গাল, এই ছেলেটার ছবি দিয়ে, এবং সে যে সিরিয়াতে রাকাতে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে তার যে প্রশংসা করে তার অ্যান্টিসিডেন্টস লেখা হয়েছে, ওটা যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝবেন যে কোন ধরনের ছেলেরা, দ্যাট হি ওয়াজ হাইলি কোয়ালিফাইড বয় ইন কম্পিউটার। তো এই প্যাটার্নগুলো যখন আমি দেখি, তখন আমি বলি না যে আইএস এখানে ঘাঁটি গেড়েছে, বাট এখানে ঘাঁটি গাড়ার এক ধরনের কম্পিটিশনে তারা রয়েছে আল কায়দা এবং আইএস। এবং এইখানে আমরা একটা ঝুঁকির কথা বলছি। আজকে নিশা বিষয়টা আসছে, নিশার কাছে এই প্রসঙ্গে পরে। ওকে, সো আমি প্যাটার্নের কথা বলছি। আমি এখানে আইএস ঘাঁটি গেড়েছে সেটা আমি এখনও বলি না, কিন্তু উই আর যেন বললাম যে আমরা একটা ঝুঁকির মধ্যে আছি। লাস্ট কথা বলছি, সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দি হার্ড কান্ট্রি। কেননা সিঙ্গাপুর একটা স্ট্র্যাটেজিক লোকেশনে এমনভাবে আছে যেখানে হোল ওয়ার্ল্ড মানে সিঙ্গাপুরে প্রেজেন্ট আছে। আপনি আমেরিকা বলেন, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, এভরিবডি ইজ দেয়ার। এবং এখন যেহেতু সাউথ চায়না সি এবং ইন্ডিয়ান ওশানের ভিতরে নেভাল মুভমেন্ট যেটা আছে, সিঙ্গাপুর ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো কাজে সিঙ্গাপুর কিন্তু ওয়ান অফ দি হার্ডেস্ট কান্ট্রি। আপনি মনে রাখেন, সিঙ্গাপুরে কোনো পুলিশ বা সিঙ্গাপুরের ইন্টেলিজেন্স যা সন্দেহের বসে কাউকে ধরবে না, আনলেস দে হ্যাভ এ প্রুফ, এবং বিদেশি। এবং এই সিঙ্গাপুরের এই ঘটনাটা বাংলাদেশের জন্য ক্ষতিকর এই কারণে, যেটা সাথে সাথে ওয়ার্ল্ড ওয়াইড চলে গেছে, যে বাংলাদেশি 8 জন, তার আগে 26 জন এখানে বসে দে হ্যাভ মেড গ্রুপ অ্যান্ড তারা এই কাজটা করতে গেছে। এটা রেমিফিকেশন কী হবে সেটা হয়তো আপনি পড়ালাপ করতে পারেন। জি, ডক্টর সিনা এম এ সাইদ, আপনি যদি বলেন যে প্রসঙ্গগুলো ব্রিগেডিয়ার জেনারেল তার ব্যাখ্যা দিয়েছেন, যে এখানে যে প্যাটার্নগুলোর কথা বলা হয়েছে সেটা, এবং সিঙ্গাপুরে যে ঘটনা সেটা আমাদের জন্য বেশ অ্যালার্মিং, এবং এটা যে আমরা ঝুঁকির মধ্যে আছি। তো আমরা যে কাজগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ সরকার, পুলিশ প্রশাসন, আপনি পুলিশ আইজির যে রেফারেন্স দিয়েছেন যে 37টার মধ্যে 34টা শনাক্ত করতে পেরেছে, কিভাবে করেছে সেটা আমরা জানি না, মাত্র 3টা বা 4টা চার্জশিট হয়েছে। উনি বলেছেন যে রিজনসটা তারা জানতে পেরেছেন। হ্যাঁ, সেটাই। তো এখন আমার প্রশ্ন হলো যে এখন আমরা যেটা দেখতে পাই রাজনৈতিক যে একটা পরিবেশ, সেটা হলো যে কোনো একটা যে খুনগুলো হচ্ছে, প্যাটার্নের কথা কিন্তু বলেছেন, আমরা দেখতে পাচ্ছি যে কারা খুন হচ্ছে। সেখানে খুন হলেই পলিটিক্যাল লিডারশিপ থেকে বলা হচ্ছে যে একটা রাজনৈতিক দল বা জামাত বা বিএনপি এদের দায় চাপানো হচ্ছে। এই যে আমরা যে একের উপর কোন দায় চাপানোর যে সংস্কৃতি, এতে করে কি আমরা আসলে এই জঙ্গিবাদ যারা করছে তাদেরকে আশকারা পেয়ে যাচ্ছে কিনা? আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু একটা প্রশ্নটা করেছেন, অবতারণা করেছেন এখানে। সেটা হলো, যখনই কোনো ঘটনা ঘটবে, আমি ব্যক্তিগত যেটা মনে করি, ঘটনার গভীরে না যে তাৎক্ষণিকভাবে বলা হয় যেটা ইনি করেছেন, তাতে করে কিন্তু তদন্তের ব্যাঘাত ঘটে
এবং এই কাজটা যদি ক্ষমতাসীন দল, যে কোনো ক্ষমতাসীন দল করেন, তাহলে বিপদ আরও বেড়ে যায়। সাখাওয়াত বাবু তো সুন্দর একটা কথা বলেছেন যে ভেকুয়াম, রাজনীতি ভেকুয়াম থেকে কিন্তু হতাশা সৃষ্টি, হতাশা থেকে কিন্তু অনেক কিছু ঘটে যায়। মানুষ কিন্তু শুধুমাত্র অর্থ সম্পদে সন্তুষ্ট থাকে না। যারা রাজনীতি করেন তারা কিন্তু চায় রাজনীতি করব, নির্বাচন করব, আমি এমপি হব, আমি নেতা হব, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে তার ইনভলভমেন্টটা চলে আসবে সমাজে। যখন এই ইনভলভমেন্টগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় বিভিন্ন কারণে, এটাও কিন্তু একটা নেগেটিভ দিকে নিয়ে যায় সব কিছু। এই যে নেতিবাচক ধারা বাংলাদেশে এখন এই মুহূর্তে চলছে, আমি দৃঢ় বিশ্বাস করি যে সামগ্রিক পরিস্থিতি যদি সামাল দিতে হয়, শুধু পুলিশি তৎপরতা দিয়ে হবে না। কিন্তু এটা পাশাপাশি সেখানে রাজনীতিবিদদেরও দায়িত্ব আছে, এখানে সামগ্রিক দায়িত্ব, সমাজবিদ দায়িত্ব আছে। শুধুমাত্র বুদ্ধিজীবীরা কথা বলবে হবে না, কারণ এক বুদ্ধিজীবী বলবে এটা, আরেকজন বলবে ওটা। এতে করে হয়েছে কি, আপনার পুরা ব্যাপারটা কিন্তু গোজামিলে পড়ে গেছে। আমরা দেখা যাচ্ছে গোজামিলের কারণে শত্রু তার উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছে। কিন্তু আজকে দুটি দল বিপরীতমুখী অবস্থানে চলে গেছে। এতে করে কি হচ্ছে, আমাদের কোনো একটা সমস্যার সমাধানে কোনো, মানে আমরা যদি সাংবিধানিকভাবে বলি বা ন্যাশনাল কনসেনসাস হইতে বলি, সেটা হচ্ছে না। এই দোষারোপের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি এই সমস্যা চ্যালেঞ্জ করতে হয়, পৃথিবীর কোনো সরকার কোনো আমলে কিন্তু এককভাবে এটা পারেনি। তাই যদি পারতো, তাহলে কিন্তু আমেরিকা বহুত আগেই কিন্তু ওই আফগানিস্তানে তারা অনেক কিছু করতে পারত। সেটা পারেনি তারা, পৃথিবীর কোনো সরকারই পারে না। কিন্তু তা আমাদেরকে এটা চিন্তা করতে হবে, ভ্যাকুয়ামগুলি কেন সৃষ্টি হচ্ছে, ভ্যাকুয়ামের সুযোগ নিয়ে কারা তৎপর হচ্ছে। যেখানে সরকার থেকে বলা হলো, বিভোর বলা হয়েছে, আমরা সন্ত্রাস দমন অনেকটা আমরা সফল হয়েছি। এখন সন্ত্রাস যেটা বলা হচ্ছে, আইজি সাহেব যেটা বলেছেন, এটা হোমগ্রোন। সাখাওয়াত ভাই ঠিকই বলেছেন, এটা হোমগ্রোন। বলেছেন যে জঙ্গি দমনে বাংলাদেশ রোল মডেল, অনেক দেশে রোল মডেল অনেক কিছু বলা হচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু দেখেন এখন বলা হচ্ছে কাউন্টার টেরোরিজম, এটা কিন্তু ট্রান্সন্যাশনাল হয়ে গেছে। যদি ট্রান্সন্যাশনাল হয়, তাহলে হোমগ্রোন কিন্তু যে কোনো মুহূর্তে শাখা প্রশাখা বিস্তার করতে পারে। এই হোমগ্রোন আমারটা হতে পারে। হ্যাঁ, সিঙ্গাপুরকে কেন্দ্র হচ্ছে কেন, ভেরি ইম্পর্টেন্ট থিং। সিঙ্গাপুরে, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে সিঙ্গাপুরে যে অবস্থানটা, যেটা সাউথ চায়না সি বা যেখানে আপনি ইন্ডিয়ান ওশান, মালাক্কা প্রণালী, এই যে খেলাটা এখানে হচ্ছে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে এই কোনায় কিন্তু বসে আছে গোয়া, তাতে চায়না তার ঘাঁটি করে বসে আছে। শ্রীলঙ্কা যদিও আপাতত হয়েছে, আমাদেরকে বুঝতে হবে ইন্টারন্যাশনাল পলিটিক্সের ম্যাট্রিক্সটা কোন দিকে যাচ্ছে, এখানে ডাইনামিক্সটা কোন দিকে চলতেছে। এটা বিচ্ছিন্ন ঘটনা না। যেগুলো বলেছিলাম, আমি পত্রিকায় দেখলাম বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিভিন্ন দেশের তৎপর এই বাংলাদেশিদেরকে নিয়ে যদি ব্র্যান্ড দেওয়া যায় যে তারা জড়িত হচ্ছে, তাহলে একটা ব্লেম চলে আসবে যে বাংলাদেশ ইতিমধ্যেই সন্ত্রাসের কবলে পড়ে গেছে। এখানে আইএস এর নাম আজকে দেখলাম আসছে। সত্য মিথ্যা আমরা জানি না, কতটা ডিপে যাওয়ার সুযোগ আমাদের নেই। এই সুযোগ আছে রাষ্ট্রের, আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থারা বলতে পারবে। কিন্তু আমাদেরকে একটা জিনিস দৃঢ়ভাবে মানতে হবে যে আমরা কি সমস্যাটা শুধু একাই ফেস করব দলীয়ভাবে, নাকি আমরা মনে করতে পারি যে আমাদের একটা সংসদ আছে, কথার কথা, বা আমাদের কিছু দল আছে দেশের ভিতরে। যদি আমরা মনে করি যে দায়িত্ব আমার একার নয়, তাহলে সামগ্রিক অ্যাপ্রোচ প্রয়োজন। আর যদি মনে করি আমার একার, তাহলে আমার মনে হয় একার দায়িত্ব এটা নয়। যদি একা নেওয়া হয়, তাহলে এই লোফুল সিস্টেম, এই লোফুল দিয়ে কিন্তু আরো ঘটনা ঘটতে থাকবে। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। যে প্রসঙ্গের আগে আপনি বলতে চাচ্ছিলেন যে নেশা দেশায় বাংলাদেশে আসছেন, এবং এর আগে যখন যুক্তরাষ্ট্র অনেকবার কিন্তু তাদের কনসার্ন, উদ্বেগ প্রকাশ করেছে এবং সহযোগিতার কথা বলেছে, কিন্তু আমাদের দিক থেকে যে আমরা আসলে তাদের সহযোগিতা কতটা নিতে চাই, আদৌ নিতে চাই কিনা, কখনো নিই, কখনো বলি যে এটা নিলে খুব একটা ফল পাওয়া যায় না, আবার পুলিশ প্রধান বলেন যে বিদেশিরা মায়া কান্না করে। আসলে আমাদের অবস্থানটা কি পরিষ্কার করতে পেরেছে কিনা, আর তারা যে তাদের উদ্দেশ্য নিয়েও অনেক জায়গায় লেখালেখি দেখি যে আসলে যুক্তরাষ্ট্র যেটা বলতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্র এখানে আসে তাদের কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। আপনার কি স্টাডি? দেখুন, খুব ডিফিকাল্ট বলা, কারণ একটা রাষ্ট্রের অনেক ধরনের এম থাকে, মুখ্য একটা এম থাকে, আরও অনেক ধরনের এম থাকে। যখন একটা সুপার পাওয়ারের আপনি কথা বলেন, তখন সুপার পাওয়ারের কিন্তু অনেক ধরনের এম থাকে। বাংলাদেশ এইম আছে কি না আছে আমি জানি না, কারণ এখন আমেরিকা মোর কনসার্ন উইথ পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। মানে আমি বৈশ্বিকভাবে বলছি, ভিতরের কথা আমি বলতে পারবো না, হোয়াট সিআইএ থিংস অর আদার থিংস। এখন দে আর মোর কনসার্ন উইথ পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। একসময় তারা খুব কনসার্ন ছিল মিয়ানমার নিয়ে। মিয়ানমার ইজ রিজলভড। মিয়ানমার এখন সো কল্ড গণতন্ত্রের পথে আছে, ইজ ওপেন্ড আপ।
মোর কনসার্ন এখন ইন্ডিয়া একটা বিশাল ফোর্স, এবং ইন্ডিয়ান ওশেনে আমেরিকা ইন্ডিয়াকে দায়িত্ব দিতে চাচ্ছে দ্যাট ইউ লুক আফটার দ্য ইন্ডিয়ান ওশেন, এবং ইন্ডিয়াকে চায়নার এগেনস্টে দাঁড়া করবার জন্য জয়েন্ট এক্সারসাইজ হচ্ছে ইন সাউথ চায়না সি। এটা মনে রাখেন, মাত্র কিছুদিন আগের কথা। সো এখানে একটা বিশাল স্ট্র্যাটেজিক গেম আছে। সেই স্ট্র্যাটেজিক গেমে আমরা কোল্যাটারাল হতে পারি, মানে অ্যাট দ্য বেস্ট আমরা কোল্যাটারাল হতে পারি। হ্যাঁ, আমাদের এত ফোর্স নেই বা এত কিছু নেই যে আমরা ওদের সাথে যোগ দিতে পারবো। ডিপ ব্লু সিতে আমাদের কোনো সামর্থ্যই নেই যাওয়ার। সো আমরা একটা কোল্যাটারাল হতে পারি, যে মানে যেরকম বেলজিয়াম কোল্যাটারাল হয়ে গেছে সব যুদ্ধের মধ্যে, সেটা হয়তো একটা দিক থাকতে পারে। কিন্তু আমরা নিজেরা কতখানি পরিষ্কার হোয়াট ইজ হ্যাপনিং, অন্তত আমরা তো বিভ্রান্ত। আমি সরকারের কথা জানি না, সরকারের কথা যদি বলি, আমি কোর্ট যদি করি, এটা কিন্তু উনি ডিনাই এখনো করেন নাই। তথ্যমন্ত্রী অত্যন্ত দ্ব্যর্থ ভাষা বলেছেন 8,000 আল কায়দা ট্রেন্ড জঙ্গি বাংলাদেশে আছে। উনি কিন্তু এই কথাটা বলেননি যে আমি ভুলে বলেছি বা আমি এরকম কথা বলিনি। হি ইজ ভেরি ফার্ম। এবং তিনি হিন্দুস্তান টাইমসে বোধহয়, হিন্দুতে বা হিন্দুস্তান টাইমসে উনি নিজের বাসায় বসে প্রেস কনফারেন্সের কথা বলেছেন। তাহলে এই 8,000 আল কায়দা প্রশিক্ষণ লোক যদি বাংলাদেশে থাকে, তাহলে দে আর আল কায়দা পিপল। হু আর দে? এখন উনি বললেন এটা, আমাদের মাননীয় হোম মিনিস্টার বললেন যে না, এখানে কোনো কিছু নাই, এখানে যা আছে হোম গ্রোন। তো এখন আমরা তো কন্ট্রোভার্সির ভিতরে পড়ে যাচ্ছি উইদিন দি গভর্নমেন্ট অ্যাপারেটাস। এখানে তো আপনার এটা জিনিসটা পরিষ্কার হচ্ছে না। এতদিন আমেরিকার সাহায্যের দরকার নেই। মাত্র 2-3 দিন আগে হোম মিনিস্টার বললেন যে আমরা তাদেরকে তাদের আগাম তথ্য দিতে বলেছি। এখন আগাম তথ্য তো আপনি কখন চাইবেন? যখন ইট ইজ ট্রান্সন্যাশনাল। আমেরিকা তো এখানে সিআইএ এর হেডকোয়ার্টার তাহলে আপনি বসাবেন, FBI হেডকোয়ার্টার বসাবেন, ইনস্টিটিউট আমাদের নিজেদের গোয়েন্দা ছেড়ে তারা আগাম তথ্য দেবে। আপনার চিটাগাং থেকে লোক আসছে, ওমতে আগাম তথ্যটা আপনি তখনই দেবেন যখন দের ইজ এন ইন্টারন্যাশনাল লিঙ্ক। আল কায়দা বা IS যে তথ্য ভাণ্ডার আমেরিকার কাছে এখন যেটা আছে, ওয়ার্ল্ডের সবচেয়ে আপডেট তথ্য ভাণ্ডার আছে। না হলে তারা ড্রোন দিয়ে পিন পয়েন্ট করে কিভাবে মারে। হ্যাঁ, তো কাজেই আপনি যদি ওখানে তার ইন্টারন্যাশনাল লিঙ্কই না থাকে, তাহলে যুক্তরাষ্ট্র কি আপনাকে তথ্য দেবে? আপনাকে ওই তথ্য দিতে পারে যে সিঙ্গাপুরে 8টা লোক এদের পিছনে কে, সেই তথ্যটা তারা দিতে পারবে এই মুহূর্তে। তো তার মানে আমরা কি ইনডাইরেক্টলি এটা বলছি যে আমাদের এই হোমগ্রোনরা এখন আর হোমগ্রোন নাই, এখন তারা আন্তর্জাতিক গ্রোনের দিকে চলে যাচ্ছে। তো আমরা এখানে একটা দারুণ ধরনের বিভ্রান্তির মধ্যে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি নিজেও পরিষ্কার না, আই এম নট ভেরি ক্লিয়ার হোয়াট ইজ হ্যাপনিং। বাট কিন্তু আমি যে জিনিসটা বারবার বলেছি, আমার ক্ষুদ্র স্টাডিতে যা বলে, আই এম সিইং এ প্যাটার্ন, এবং এই প্যাটার্নটাই আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলবে যদি না আমরা এই পলিটিক্যাল ডিভাইডটাকে খুব তড়িৎ গতিতে এটা একটা সলিউশন না করি। কি সলিউশন হবে আই ডোন্ট নো। এই ইলেকশন দিয়ে হবে না ইলেকশন বিহীন হবে? আরেকটা কথা আমি বলি, দেখেন, পলিটিক্যাল ডিভাইড পলিটিক্যাল সিচুয়েশনের কথা যদি আমরা বলি, ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে যে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে, আমি বিএনপি বা জামাত বা ওদের বাদিয়ে দিলাম, উইদিন দি পার্টি যে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে, 58 জন না এই নিয়ে বোধহয় প্রায় 60-এর কাছাকাছি লোক মারা গেছে, প্রতিদিন মারামারি হচ্ছে উইদিন দি পার্টি। এই যে ডিসস্যাটিসফ্যাকশনগুলো তৈরি হচ্ছে, এই ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু একটা উর্বর ক্ষেত্র যেখানে আপনি এই ধরনের সিম্পেথাইজার গ্রো করে। হ্যাঁ, তো আপনি অনেকগুলো এলিমেন্ট আছে কেন সিম্পেথাইজার গ্রো করে। ইকোনমিক ইমব্যালেন্স, পলিটিক্যাল ডেপ্রিভিয়েশন, তারপরে কিছু ভেঞ্জেন্সের বিষয় আছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, এটা কোনো বিচার নাই। সেই লোকগুলো কি আপনার পক্ষে থাকবে না আপনার বিপক্ষে থাকবে? আপনি লক্ষ্য করুন, এই যে যতগুলো মামলা হয়েছে, একটা আই উইটনেস নাই। কলাবাগানে একটা আই উইটনেস পাওয়া যায়নি। ও 2-1 বলছে আমরা দেখছি, দৌড়ায় চলে গেছে। আপনি কলাবাগানের মতো জায়গায় 5টার সময় বিকেলে, যেখানে মানুষ হাঁটতে পারে না ধাক্কাধাক্কি চোটে, যে সিসিটিভি ফুটেজগুলো আমরা দেখলাম, গাড়ি যাচ্ছে আসছে, লোক যাচ্ছে আসছে, এর মধ্যে 5টা লোক দৌড়ে যাচ্ছে। আপনি কি মনে হয় না 5 জনের চেপে ধরতে পারতো বা 10 জনের চেপে ধরতে পারতো? কেন না? কেন হয়নি? ওই যে দর্জিকে টেনে বের করে মারলো, ওখানে ওই বাজারে আর লোক ছিল না? সকালবেলা সামাদ কি জন্য ছেলেটাকে নাম আমি ভুলে যাই সব নামগুলো, এই যে এই পুরন ঢাকা যে ছেলেটাকে
কুপিয়ে হত্যা করলো সকালবেলা। বিশ্বজিৎ বোধ নাকি? না না বিশ্বজিৎ, এই সামাদ না কি যেন, জগন্নাথ ইউনিভার্সিটি, হ্যাঁ, ওকে যে কুপিয়ে মারলো সকালবেলা, সবাই দেখতেছেন। ঢাকা, পুরন ঢাকায় ভোর 4টার সময় গেলে আপনি গিজ গিজ করে ওখানে লোকজন, সেখানে উইটনেস নাই। তার মানেটা হচ্ছে যে আমাদের ল এনফোর্সিং এজেন্সির বিভিন্ন কাজ কর্মকাণ্ডে, যেটা কিছুটা পলিটিক্যাল কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে মানুষজন তাদের উপর আস্থা রাখতে পারছে না। এটা কিন্তু একটা বিরাট, আমি বলবো যে খারাপ জিনিস ফর এ কান্ট্রি, দেশের জন্য। যে আপনার ল এনফোর্সিং এজেন্সির কাছে মানুষ গিয়ে যদি সেফ ফিল না করে বা আস্থা না রাখতে পারে, তখন কিন্তু নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এইটা আইজি মহোদয় ওই দিন বলেছেন। আমি বলছি না আমাদের ল এনফোর্সিং এজেন্সি কিন্তু অন্যান্য কাজ, তাদের যে এইম চুরি ডাকাতি ধরা, এটা চুরি ডাকাতি নয়, দিস এ সফিস্টিকেটেড, হাইলি মোটিভেটেড, এবং যেটা একদম মানে ব্রেইনের মধ্যে ইনগ্রেইন একটা কাজ, সেইটা আমাদের ল এনফোর্সিং এজেন্সির ভিতরে ওই মোটিভেশনটা আছে কিনা, যে আইদার আই উইল কিল হিম অর হি উইল কিল মি, এই মোটিভেশনটা আছে কিনা আমার জানা, সেটা নিয়ে জানা নাই। মানে সেটা নিয়ে আসলে সন্দেহ থাকতে পারে। একদম শেষ বলে আপনার বিশেষ সময় দিতে পারছি না, 1 মিনিট। দেখুন, আমি শুধু একটি কথাই বলবো যে 1962 সালে চীন এবং ভারত যুদ্ধের পরে ভারত রিয়েলাইজ করলো যে তার ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা দুর্বল। 1968 এসে রড জন্ম দিল কিন্তু সেখানে, আন্ডার দ্য কমান্ড অফ প্রাইম মিনিস্টার অফিস, এবং 1999-এ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তারা করলো, পাকিস্তানও করেছে। কিন্তু বাংলাদেশের এই যে ঘটনাটি ঘটতেছে, যদিও প্রধানমন্ত্রী নিজেই বলেছেন সিকিউরিটি কাউন্সিল বা সিকিউরিটি করার মতো পরিবেশ এখানে আসেনি, আমি মনে করি এসে গেছে। কিন্তু এখন আমাদের গোয়েন্দা তৎপরতাগুলোকে একটা ন্যাশন ওয়াইড কোঅর্ডিনেশন আনতে হবে, এবং গোয়েন্দা তৎপরতাকে রিসার্চ ওরিয়েন্টেড করতে হবে, এবং বিদেশি তো নির্ভর না করে দেশের ভিতরে যে নেটওয়ার্কটা আছে, কারণ বিদেশের কোনদিন বলতে পারবে না পুরান ঢাকা কি হচ্ছে, সম্ভব না। এই জন্য দেশের লোক দরকার। এই সমস্ত কারণে যদি দেশকে সামনে এই সমস্ত সমস্যা ফেস করতে হয়, জরুরি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি একটা কাউন্সিল করা, সেখানে কারা কিভাবে দেখবেন। পাশাপাশি আবারও বলবো, রাজনৈতিক সমঝোতা অতি জরুরি, অতি জরুরি, অতি জরুরি। তার মানে যে দুইজন, যেটা অন্তত এক বিষয়ে আমরা বলতে পলিটিক্যাল ভ্যাকুয়াম, যেটা আপনি অনেকবার বলছিলেন যে পলিটিক্যাল ভ্যাকুয়াম, এবং আমি একা নয়, সবাই বলছে পলিটিক্যাল ভ্যাকুয়াম, এবং এই যে আমাদের পুলিশ বাহিনীদের উপরে যে আসলে তাদেরকে যে সেফ ফিল করা একটা বিষয়, আস্থার যে বিষয়, সেইগুলো আসলে তৈরি হওয়া দরকার। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ওয়েসিস এই সময়। আপনারা এই অনুষ্ঠান আবারও দেখতে পারবেন, যদি দেখতে চান আমাদের অনলাইন ভিজিট করুন ntvbd.com এই ঠিকানায়। আর আপনারা সবাই নিরাপদে থাকুন সেই কামনা করছি।